দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিনহা। আজকের কি খবরে আমাদের সঙ্গে আছেন ভারতের প্রখ্যাত বাঙালি সাংবাদিক সমীর কে পুরকায়স্থ। তিনি ভারতের সংবাদ পর্যালোচনা ভিত্তিক ডিজিটাল পোর্টাল দি ফেডারেলের অ্যাসোসিয়েট এডিটর। এর আগে তিনি কাজ করেছেন হিন্দুস্তান টাইমসের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে। এছাড়া টেলিগ্রাফ সহ আরও অনেক সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। তার সঙ্গে আমরা কথা বলবো ভারত ও বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে। সমীর কে পুরকায়স্থ, আপনাকে স্বাগত। নমস্কার। আপনি তো কলকাতায় থেকে কাজ করেন, এটা আমরা জানি। এখন তো কলকাতা বেশ উত্তাল আরজিকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে। এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবি একসময় মমতার পদত্যাগের দাবিও হয়ে ওঠে। আপনার কাছে একটু জানতে চাই যে এই আন্দোলন মূলত কারা করছে, সেটা মমতার উপর কতটা চাপ তৈরি করছে, আর সেটা তৃণমূল কংগ্রেস কিভাবে মোকাবেলা করছে, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। আন্দোলনটা শুরু হয়েছিল ডক্টরদের মধ্যে থেকেই, যে জুনিয়র, বিশেষ করে জুনিয়র ডক্টরসরা, কারণ ওনাদের একজন সহপাঠীর সাথে এই নির্মম ঘটনাটা ঘটে যায়। কিন্তু তারপর আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সিভিল সোসাইটির মধ্যে, একটা স্পন্টেনিয়াস আন্দোলনের রূপ নেয়। যেটা 14 তারিখে আপনারা দেখেছিলেন যে রিক্লেইম দ্য নাইট যে ডাক দেওয়া হয়েছিল, তারপর থেকে একটা বিশাল একটা গণ আন্দোলনে পরিণত, এটা কনভার্ট হয়ে যায় এই পুরো আন্দোলনটা। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটাতেই তৃণমূলের কাছে একটা বিরাট কনসার্ন হয়ে যায়, যেহেতু এই ইস্যুটা একটা নারীকেন্দ্রিক ইস্যু। অ্যান্ড আপনারা জানেন যে তৃণমূলের ভোট বেসটা একটা, মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার বা এগুলো যে বিভিন্ন নারীকেন্দ্রিক যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে, সেগুলোর জন্য তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বিশাল সাপোর্ট বেস হলো নারীরা। তো তৃণমূলের ক্ষেত্রে এই নারীকেন্দ্রিক আন্দোলনটা একটা কনসার্নের জায়গাতে চলে যায়, যে এই আন্দোলন যদি চলতে থাকে, যদিও এই আন্দোলনটা লার্জলি একটা মিডল ক্লাসের আন্দোলনেই, আরবান মিডল ক্লাসের আন্দোলন হিসেবেই ছিল, এটা খুব একটা রুরাল এরিয়াসে স্প্রেড করেনি। কিছু কিছু স্মল আরবান পকেটসে যদিও এটা ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এটা ছড়াতে পারেনি। কিন্তু তৃণমূলের একটা আশঙ্কা ছিল যে এই আন্দোলনটা যদি গ্রামে ছড়িয়ে পড়ে, তবে তৃণমূলের যে কোর ভোট বেসটা, সেটা হয়তো এফেক্টেড হবে। আর আরেকটা যেটা আপনি বলছিলেন যে কারা ছিল, যে সময় এই আন্দোলনটা একটা বিশাল গণ আন্দোলনে কনভার্ট হচ্ছিল, তখন কিছু পলিটিক্যাল পার্টি, পার্টিকুলারলি বিজেপি এটার ফায়দা তোলার অনেক চেষ্টা করেছে। প্রথমে ব্যাকডোর দিয়ে এন্ট্রি দেওয়ার চেষ্টা করেছে, যে একটা আপনারা দেখেছেন, শুনেছেন হয়তো, একটা আন্দোলন হয়েছিল যে প্রথমে বলা হলো এটা একটা পলিটিক্যাল স্টুডেন্ট গ্রুপরা আন্দোলনের ডাক দিয়েছিল, যে নবান্ন ঘেরাও। নবান্নটা হলো আমাদের যেটা রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, যেখানে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নিজেও ওখানেই বসেন। তো এই যে নবান্ন অভিযানের ডাকটা দিয়েছিল, যে ওরা ক্লেম করেছিল যে ওরা পলিটিক্যাল, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা যায় যে এই যারা নেতা ছিল, যারা ডাক দিয়েছিল, ওদের সবারই বিজেপি আরএসএস ব্যাকগ্রাউন্ড ছিল। তো এরা এই আন্দোলনটাকে একটা হাইজ্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু খুব একটা সফল হয়নি, কারণ এই যে জুনিয়র ডক্টরসরা ওদেরকে, বিজেপি নেতাদের যখনই ওদের আন্দোলনের সাথে অ্যালাইন করার চেষ্টা করেছেন, ইভেন ওদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়েও দেওয়া হয়েছে ওখান থেকে। তো বিজেপি খুব একটা সুবিধে করতে পারেনি, যদিও ওদের প্রচেষ্টা ছিল এই আন্দোলনটাকে একটা হাইজ্যাক করে একটা পলিটিক্যাল ফায়দা তোলার, কিন্তু এখন অবধি সেটা হয়নি। কিন্তু যে কোনো আন্দোলন যদি বেশি দিন গড়ায়, প্রলংড হয়, তবে ওটা পরবর্তীকালে কী রূপ নেবে সেটা বলা মুশকিল হয়ে পড়ে। তো এই ক্ষেত্রেও তৃণমূলের এই আশঙ্কাটা তো ছিলই। আর বিশেষ করে যেহেতু এটা নারীকেন্দ্রিক ইস্যুর ভিত্তিতে এই আন্দোলন চলছিল, সেজন্য তৃণমূলের একটা আশঙ্কা ছিল যে ওদের ভোট বেসটা হয়তো এফেক্টেড হতে পারে। তো সেটার একটা জায়গা সৃষ্টি হয়েছিল।
হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, দেখুন তৃণমূল কংগ্রেস শুরুতে এটাকে মানে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। তো তৃণমূল ইনিশিয়ালি এটাকে পলিটিক্যালি মোকাবেলার করার চেষ্টা করেছিল। হ্যাঁ, সেজন্য যেগুলো ডিমান্ড ছিল তৃণমূল, আপনি দেখবেন যে সরকারের তরফ থেকে যে খুব একটা ওপেন ছিল না। যে এরকম প্রথমেই শুরুতেই যেটা ডিমান্ড ছিল যে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া বা কিছু স্বাস্থ্য বিভাগের কিছু অফিসিয়ালদেরকে সরানো, বা ইভেন যে যখন এই ঘটনাটা ঘটে তারপর আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন উনাকেও প্রলং পিরিয়ড একটা দেখা গেল যে শুরুতে উনি নিজের পদত্যাগ করলেন, কিন্তু উনাকে সেই পদত্যাগটা স্বীকার না করে উনাকে আরেকটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হলো। তো এই ধরনের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল তৃণমূল করেছিল, অ্যান্ড ওরা ভাবছিল যে ওরা এই প্রবলেমটাকে পলিটিক্যালি একটু ট্যাকেল করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেটা পারেনি। কিন্তু কালকে যেটা মিটিং হয়েছে ফাইনালি মানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হয়েছে, অ্যান্ড আশা করছি এরপরে হয়তো এই আন্দোলনটা আস্তে আস্তে থেমে যাবে। আর আরেকটা যেটা আমি বলতে চাই যে অনেকের মনে, আমি ঢাকাতেও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা, যে মমতার কেন পদত্যাগ চাওয়া হচ্ছে, এখানে উনি কি করেছেন, হ্যাঁ এটা তো একটা ক্রাইম হয়েছে, কিন্তু এটা কেন মমতাকে পদত্যাগ করার বা কেন এটা এত বড় আন্দোলন হলো। হ্যাঁ, জাস্ট তো এই যে আরজি করের যে ঘটনাটা, এই আরজি করের ঘটনাটা কিন্তু আইসোলেটেড একটা ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না। হ্যাঁ, এটা এই যে তৃণমূল সরকারের একটা দীর্ঘ সময় ধরে একটা চলছে যে একটা সিন্ডিকেট রাজ বিভিন্ন ডিপার্টমেন্টে চলছে, অ্যান্ড মেডিকেল ডিপার্টমেন্টেও এটা ছিল, অ্যান্ড বিশেষ করে এই আরজি কর ইউনিভার্সিটিতে নানা রকম করাপশন চার্জেসের অনেক আগে থেকে এলিগেশনসগুলো আসছিল, অ্যান্ড যারাই এগুলো হাইলাইট করার চেষ্টা করেছেন ওনাদেরকে সরকারের তরফ থেকে ওনাদের কথা শোনা হয়নি, উল্টো ওনাদের এগেনস্টেই স্টেপ নেওয়া হয়েছে। যেরকম ডক্টর আক্তার আলী বলে আরজি কর মেডিকেল কলেজের একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, উনি কিন্তু 2023 সালে 22 বা 23, আমি ঠিক সনটা ইয়ারটা মনে পড়ছে না কোন ইয়েতে, কিন্তু উনি খুব সম্ভবত 23 সনে উনি একটা আমাদের যে ভিজিলেন্স কমিশন আছে, হ্যাঁ সেটা কিন্তু চিফ মিনিস্টারের অধীনে, হ্যাঁ ভিজিলেন্স কমিশনে উনি রিটেন একটা কমপ্লেন দিয়েছিলেন যে আরজি কর মেডিকেল কলেজের ভিতরে এইগুলো উনি অনেকগুলো যে দুর্নীতি উনি লিস্টেড করে দিয়েছিলেন যে এগুলো চলছে, এগুলো স্টেপ নিন, কিন্তু দেখা গেল যে সরকারের তরফ থেকে এই দুর্নীতির এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হলো না, কিন্তু উনাকে ট্রান্সফার করে দেওয়া হলো অন্য একটা কলেজে, ডক্টর আক্তার আলীকে। তো এরকম একটা কোথাও না কোথাও এই যে পলিটিক্যাল প্যাট্রোনেজ, এই যে যারা এই ধরনের করাপশনের সাথে যুক্ত, মানে রুলিং পার্টির তরফ থেকে এরকম পলিটিক্যাল প্যাট্রোনেজ দেওয়া হচ্ছিল। তো এই আন্দোলনগুলো ওই যে ক্ষোভ, একটা অ্যাকুমুলেটেড একটা ফ্রাস্ট্রেশন বা অ্যাঙ্গার, ওটারও কিন্তু বহিঃপ্রকাশ। আপনি তো দীর্ঘদিন উত্তর পূর্ব ভারতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ভারতের গণমাধ্যমগুলোতে আলোচনার একটি বিষয় হচ্ছে মণিপুর। সেখানে সম্প্রতি যে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সঙ্গে নাগা এবং কুকিদের সংঘর্ষ সহিংস হয়ে উঠেছে। বর্তমানে মণিপুরে আসলে কি ঘটছে আর সেটার প্রভাব নয়াদিল্লির ওপর কতটা পড়ছে? দেখুন, মণিপুরের যে ঘটনাটা হচ্ছে, যে আমি খুব একটা ব্যাকগ্রাউন্ডে যাব না কারণ এটা অনেক বড় ইতিহাস আছে, কিন্তু দুটো জনগোষ্ঠীর মধ্যে কনফ্লিক্ট। কিছু জনগোষ্ঠীটা হলো মেইতেই জনগোষ্ঠী অ্যান্ড কুকি জনগোষ্ঠী। মেইতেই জনগোষ্ঠী হলো মেজরিটি ওরা হিন্দু, অ্যান্ড কুকি মেজরিটি, মানে অলমোস্ট কুকিদের মধ্যে তো অলমোস্ট 99%ই বা 100%ও বলতে পারেন খ্রিশ্চান। তো একটা শ্রেণী ভারতে দেখানোর চেষ্টা করা হয়েছিল যে এটা একটা কমিউনাল কনফ্লিক্ট বিটুইন হিন্দুস অ্যান্ড খ্রিশ্চান, কিন্তু সেটা ঠিক নয়।
এখানে একটা এথনিক কনফ্লিক্ট হচ্ছে, অ্যান্ড এই এথনিক কনফ্লিক্টটাতে মানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের রোলটা খুব ডিউবিয়াস এই ক্ষেত্রে। কারণ ওনারা কোনো মানে কি এখন অবধি এটাই ক্লিয়ার হয়নি যে ওনারা কি করতে চাইছেন মণিপুরটাকে নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুর ভিজিট করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এত বড় একটা ঘটনা হচ্ছে, এত উত্তাল অবস্থা, কিন্তু উনি একবারও গিয়ে ওখানে নিজে গিয়ে যে দেখবেন বা ওখানে লোকের সাথে কথা বলবেন সেটা উনি করেননি। অ্যান্ড সরকারের তরফ থেকেও আমরা কিন্তু কোনো কনক্রিট একটা কোনো স্টেপ দেখতে পাচ্ছি না সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যখন বোঝা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্ট এটাকে আর হ্যান্ডেল করতে পারছেন না। হ্যাঁ, তো সেন্টার যে ইন্টারভিন করে একটা যে দুটো যে কনফ্লিক্টিং পার্টিস, তাদের মধ্যে যে একটা নেগোসিয়েশনের টেবিলে যে ওদেরকে আনার চেষ্টা, সেটাও কিন্তু এখন অবধি আমরা মণিপুরে দেখিনি। অ্যান্ড এটা 1 বছরের উপরে এই সংঘাতটা চলছে। অ্যান্ড মণিপুর একটা খুবই সেন্সিটিভ একটা জিওগ্রাফিক্যালি খুবই সেন্সিটিভ একটা স্টেট, কারণ মণিপুর একটা মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে। অ্যান্ড মিয়ানমারও এখন মিয়ানমারেও খুবই ফ্লুইড পরিস্থিতি। তো এখানে কনফ্লিক্ট থাকলে ভারতের যেগুলো ধরুন চায়না বা অন্য যে শত্রু দেশগুলো আছে, ওরাও এটার ফায়দা তোলার চেষ্টা করবে। কিন্তু ভারতের তরফ থেকে এই কনফ্লিক্টটাকে দমন করার জন্য এখনও খুব একটা প্রোঅ্যাক্টিভ স্টেপ আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সঙ্গেও তো আপনার যোগাযোগটা বেশ পুরনো। আপনি একসময় কাজ করেছেন bdnews24.com-এ। বাংলাদেশে সম্প্রতি একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো, সেটা আপনার চোখে কিভাবে ধরা পড়েছে? দেখুন, বাংলাদেশ নিয়ে আমি বলবো যে বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি নিজে মানে বাংলাদেশকে জানতে এসেছি, মানে এখানে কি হচ্ছে সেটা জানতে এসেছি। তো খুব বেশি আমার পক্ষে বলাটাও হয়তো ঠিকও হবে না, তবে আমি যেটা একটা বুঝেছি যে এখানে এখন একটা ফ্লুইড একটা সিচুয়েশন আছে, খুব আনস্টেবল একটা জায়গায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড সেটা খুবই স্বাভাবিক, এত বড় একটা চেঞ্জ আসার পর একটা আনসার্টেনিটি কিছু পিরিয়ড অবধি থাকবে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড এখানেও আছে। অ্যান্ড কিছু ঘটনা যেগুলো ইমিডিয়েটলি ঘটেছে এই 5 তারিখের পর থেকে, তো সেগুলো নিয়ে বিশেষ করে মাইনরিটি কমিউনিটিদের সাথে যখনই আমরা কথা বলেছি, ওদের মধ্যে একটা কনসার্ন আছে যে কি শেপ নেবে বাংলাদেশের, পরবর্তীকালে বাংলাদেশ কি ধরনের একটা দেশ হবে, সেটা নিয়ে একটা কনসার্ন আছে। ওনাদের একটা সিকিউরিটি কনসার্ন আছে। কিন্তু আবার আমি এটাও দেখেছি যে বাংলাদেশের যে মানুষের মধ্যে সিভিল সোসাইটি বলুন, অ্যান্ড তার চাইতেও বড় যেটা যে যারা মানে কি বলবো, যে মাস যাদেরকে বলি মাস, হ্যাঁ, ওটার মধ্যে কিন্তু একটা সেকুলার স্পিরিট আছে, একটা বেঙ্গলি সেকুলার স্পিরিট কিন্তু মানে আপনি সব জায়গায় ওটা পাবেন। তো আমার মনে হয় আলটিমেটলি ওই স্পিরিটটা যে বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হতে দেবে না। সমীর পুরকায়স্থ, আপনাকে ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। এছাড়াও সকাল সন্ধ্যার পাতায় পাবেন আরও অনেক খবর। এসব করতে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন।